রূপকথার গল্প কিংবা আকাশ কুসুম আশ্বাস নয়, স্বপ্ন জয়ের গল্প। ইতিহাসকে সাথে করে নতুন প্রজন্মের শক্তিতে সমৃদ্ধ হবে আগামী পৃথিবী। কল রাশেক, দেশ বিদেশের নানা জনের গল্প কথন। রাশেক রহমানের প্রথা বিরোধী উপস্থাপনায় সত্য উদযাপন। কল রাশেক। ট্রুথ বি টোল্ড, ট্রুথ বি সেলিব্রেটেড। সো রাশেক রহমানের সাথে সংযুক্ত হন ফেসবুক এবং ইউটিউবে শুক্রবার রাত 10টায়। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি রাশেক রহমান, আপনাদের রাশেক রহমান, বাংলাদেশের রাশেক রহমান। আপনাদেরকে আজকে কল রাশেকের 23তম পর্বে আমি স্বাগত জানাচ্ছি। অন্য সকল সপ্তাহের মতো আজকেও গত সপ্তাহে ঘটে যাওয়া চাঞ্চল্যকর যেই ব্যাপারগুলো সমস্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেগুলো নিয়ে আজকের অনুষ্ঠান আমরা সাজিয়েছি। বলাই বাহুল্য, এই সপ্তাহের সবচেয়ে আলোচিত যে ব্যাপারটা সেটা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার 5ই আগস্টে লাইভ প্রেস কনফারেন্স, যেটা দিল্লির ফরেন করেসপন্ডেন্টসদের মাঝে তিনি করেছেন। এটা প্রচণ্ড রকম আলোড়িত হয়েছে। ইনফ্যাক্ট যারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী আছেন, আমি একজন কর্মী, আমি একজন সমর্থক অ্যাক্টিভিস্ট, আমার মতো আরও হাজারো লক্ষ কোটি যারা আছেন, তাদের সকলের ভিতরে আশার সঞ্চার করেছে। তারা আরও সাহস পেয়েছে, তারা উৎসাহিত হয়েছে। পাশাপাশি যারা হয়তো বা আওয়ামী লীগ সরাসরি করেন না বা আওয়ামী লীগ হয়তো বা সমর্থনও করেন না, তারাও আলোড়িত হয়েছেন। এবং সমস্ত দেশ 5ই আগস্টের এই প্রেস কনফারেন্সের দিকে তাকিয়েছিল এবং অনেক জল্পনা কল্পনা ছিল এই প্রেস কনফারেন্সকে ঘিরে। অনেকে বলছিলেন এই প্রেস কনফারেন্স হবে না, অনেকে বলছিলেন এই প্রেস কনফারেন্সে জননেত্রী শেখ হাসিনা বক্তব্য দিতে পারবেন না, অনেকে বলছিলেন এই প্রেস কনফারেন্সে জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তিনি বক্তব্য দিলেও রেকর্ডেড বক্তব্য দিবেন, অনেকেই বলছিলেন তিনি লাইভ বক্তব্য দিবেন। তো অনেক ধরনের তর্ক বিতর্ক, তার মধ্যে অনেকে বলেছিলেন যে তিনি একদম সশরীরে এই প্রেস কনফারেন্সে উপস্থিত হবেন, অনেকে বলেছেন না, তার ভিডিও চিত্র দেখা যাবে এবং তিনি সংযুক্ত হবেন লাইভে উইথ ভিডিও অ্যান্ড অডিও। তো সকল জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা লাইভেই আপনার এই টকশোতে যুক্ত হন এবং অবশ্যই এটা আমাদের জন্য একটি আশার আলো। এবং আমি মনে করি যে আমাদের রাজনৈতিক যে সংকট, সে সংকট কাটিয়ে ওঠার পথে এটা অন্যতম একটা মাইলস্টোন পদক্ষেপ। ইনফ্যাক্ট আমাকেও বিভিন্ন টকশোতে যেতে হয়েছে এই প্রেস কনফারেন্স হওয়ার আগে কী হতে পারে সেই বিষয়ে প্রশ্ন করা হয়েছে। এবং আপনারা সকলেই জানেন যে যদিও ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, মিত্র রাষ্ট্র, এটা সত্য থাকবে। 1971 সালে তারা আমাদের পাশে ছিলেন, যে কোনো সংকটে, জাতীয় সংকটেও তারা আমাদের পাশে ছিলেন, থাকবেন বলে আমরা বিশ্বাস করি। সেই জায়গা থেকে এই 5ই আগস্টের প্রেস কনফারেন্সের আগে একটা দ্বৈত পরিস্থিতি ভারতে তৈরি হয়েছিল। একদিকে আপনারা জানেন যে কংগ্রেসের স্বনামধন্য বহুবারের নির্বাচিত সংসদ সদস্য জনাব শশী থারুর, যিনি ভারতের সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির তিনি সভাপতি, তার সভাপতিত্বে এটার 15তম সভায় একটা খুবই বিতর্কিত ব্যাপার উত্থাপন করা হয় যে আওয়ামী লীগ তার রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে কিনা, বা জননেত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক কর্মকাণ্ড ভারতে আশ্রয় নেওয়া অবস্থা থেকে চালাতে পারবেন কিনা। সেই জায়গায় তাদের সুপারিশ খুবই নেতিবাচক ছিল যে তিনি চালাতে পারবেন না। আমি যদিও আমার টকশোতে বলেছি যে হ্যাঁ, সংসদীয় কমিটির সুপারিশ বা চাওয়া পাওয়ার সাথে নির্বাহীর
আজ্ঞাবহ হওয়ার কোনো সম্পর্ক নাই, বা নির্বাহীর এটা মেনে নেওয়ার বা এটা এনফোর্স করার কোনো সম্পর্ক নাই। এবং আরেক দিকে দেখা যাচ্ছে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র, তিনি আবার বলছেন যে না, তিনি 5ই আগস্টের প্রেস কনফারেন্স সম্বন্ধে কিছু জানেন না, এবং সেই প্রেস কনফারেন্সে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মতামতের দায়ভার তারা নেন না। বিবিধ আলাপচারিতা, বিভিন্ন তর্ক বিতর্ক, তার মধ্য থেকে আমরা চেষ্টা করেছি একটা সলিড জায়গা বের করে নিয়ে আসতে। কিন্তু হ্যাঁ, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা উদ্গ্রীব হয়েছিলেন। সেই জায়গার থেকে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে ভুল বুঝাবুঝি তৈরি হচ্ছিল, মানুষকে একে অপরকে দোষারোপ করা, কাদা ছোড়াছড়ি, এবং তার থেকেও বড় কথা, এটা সত্যি যখন আপনি সংকটে পড়েন তখন নিজের ছায়াকেও ভয় লাগে, এবং সেই ভয় থেকে অনেক সময় আমরা অতিরিক্ত করে ফেলি, এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছিল। হাওয়েভার, আমরা সামনে এগোতে চাই, তাই 5ই আগস্টের প্রেস কনফারেন্সের ঠিক আগে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের প্রতিক্রিয়া কী ছিল, এটা সম্মানিত দর্শক শ্রোতাকে একটু মনে করিয়ে দিয়ে আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক অপরিহার্য প্রেস কনফারেন্সের ব্যাপারে আলাপ করা শুরু করব। The government has no involvement whatsoever in it. ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নয়াদিল্লিতে বুধবার সাংবাদিকদের যে অনুষ্ঠানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা রয়েছে, সেই অনুষ্ঠানের সাথে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই, সেখানকার কোনো বক্তব্যও তারা সমর্থন করে না। মঙ্গলবার নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। The interaction that you are referring to is being organized by a private media entity. The government has no involvement whatsoever in it. Neither does it endorse any views that may be expressed at the forum. মিস্টার জয়সওয়ালের কাছে আরেকজন সাংবাদিক জানতে চান, ভারতে ব্রিক্স সামিটে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেটি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ নাকি বিমস্টেকের সভাপতি হিসেবে জানানো হয়েছে? A formal invitation to Bangladesh Prime Minister to visit India was extended when he assumed office in February 2026. As far as the BRICS summit is concerned, India has separately extended an invitation to him in his capacity as the current chair of BIMSTEC to attend the outreach session. আসলে আমার কাছে ভারতের সংসদীয় কমিটির যেই প্রসিডিং, সেটা যেমন আছে ঠিক একইভাবে এই ভিডিও ক্লিপ দেখে আমার মনে হয় যে এই প্রতিকূল পরিস্থিতিতে সাহস নিয়ে 5ই আগস্টের সংবাদ সম্মেলনটা যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা করলেন, এটা শুধুমাত্র তার পক্ষেই করা সম্ভব এবং তার সাহসিকতার মধ্যে দিয়ে করা সম্ভব। আমাদের সকলকে বুঝতে হবে যে এখানে সরলীকরণের কোনো সুযোগ নাই। ভারত আমাদের বন্ধু, নিশ্চয়ই অনেকেই আমাদের বন্ধু, কিন্তু আমাদের অধিকারের জায়গাটা আমাদেরকেই আদায় করে নিতে হবে। এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, শি ইজ অ্যাবসলিউটলি অ্যাডামেন্ট যে তিনি বাংলাদেশে আসবেন। বাংলাদেশে আসার ব্যাপারে তিনি এই প্রেস কনফারেন্সের আগেও জানান দিয়েছেন। তবে আমি মনে করি এই প্রেস কনফারেন্সের মাধ্যমেই তার পুনরায় যে ইচ্ছা বা অভিলাষ ব্যক্ত করা, এটাই ফাইনাল ডিসিশন। স্টিভি ওয়ান্ডার নামে একজন গায়ক, লেখক, গীতিকার, সুরকার আছেন। তিনি একটা গান লিখেছিলেন যেখানে বলা ছিল কথাটা এরকম, সাইন, সিলড অ্যান্ড ডেলিভার্ড। অর্থাৎ আমি সেই ভাষা ধরে বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরবেন। দিস মেসেজ হ্যাজ বিন সাইন্ড, সিলড অ্যান্ড ডেলিভার্ড। আসুন আমরা প্রেস কনফারেন্সের উল্লেখযোগ্য ব্যাপারগুলো আলাপ করি, দেখি এবং শুনি। I was forced away from my country, but I was never separated from my people. Before I speak about the present crisis, I pay my deepest homage to the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, to the Saline national leaders, and to the 3 million martyrs of our war of liberation. I also remember with profound grief and I was forced away from my country, but I was never separated from my people. Before I speak about the present crisis, I pay my deepest homage to the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, to the Saline national leaders, and to the 3 million martyrs of our war of liberation.
I also remember with profound grief and members of my own family whom I lost on 15th August 1975. Today is also the birthday of my beloved brother Sheikh Kamal, who was 2 years younger than me. He was a valiant freedom fighter, a youth leader, a sports organizer, and a cultural activist. His life represented the courage, creativity, and patriotism of the young generation of Bangladesh. I remember him today with deep love, pain, and pride. Ladies and gentlemen, for the last 2 years, I watched my beloved Bangladesh suffer. Fear has entered homes, workplaces, and campuses. This is not the Bangladesh we built. This is not the Bangladesh for which 3 million people sacrificed their lives in 1971. আপনারা শুনলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রথমেই বললেন যে ফর দ্য লাস্ট 2 years I've been away from my country but I have not forgotten my countrymen, এবং তিনি এই কথাটা বলার সময় খুবই আবেগঘন একটা পরিস্থিতিতে আমার এটা দেখতে পাচ্ছিলাম না, আমার মনে হচ্ছিল যে তিনি বোধহয় অশ্রুসিক্ত নয়নে এই কথাগুলো বলছিলেন এবং একই সাথে তার দেশের প্রতি ভালোবাসার কথা এক্সপ্রেস করার সময়ই তিনি 1975 সালের 15 আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে তার মা তার ভাইদেরকে সহ তার পরিবারের সকলকে হত্যা করা হয়েছে এই কথা বলার সময় তিনি একেবারে কান্না বিজড়িত কণ্ঠে কথা বলার চেষ্টা করছিলেন, একটা পজ নিয়েছিলেন এবং সেই জায়গা থেকে তিনি জনাব শেখ কামালের স্মৃতিচারণ করলেন এবং তিনি বললেন যে তার 2 বছরের ছোট ছিলেন, তিনি একজন ক্রীড়া সংগঠক ছিলেন, একজন সংস্কৃতিমনা মানুষ ছিলেন, একজন সাহসী মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ছিলেন। এই সব কিছুই খুব আবেগের সাথে তিনি উচ্চারণ করেছেন এবং তার যে বাংলাদেশের সাথে একটা গভীর সম্বন্ধ, তার বাংলাদেশের ইতিহাসের সাথে যে একটা গভীর সম্বন্ধ এবং যেটা আমরা সবসময় বলে থাকি, ভালো হোক মন্দ হোক যেভাবেই দেখেন বাংলাদেশের যেই পরিস্থিতি হোক, আওয়ামী লীগ বাংলাদেশের জন্য অপরিহার্য এবং সেই বাংলাদেশ এবং আওয়ামী লীগ দুটোর জন্যেই রাজনৈতিক ভারসাম্য বলুন, ভাগ্য পরিবর্তন বলুন, সেই জায়গায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নাই। ঠিক একইভাবে আওয়ামী লীগেরও কোনো বিকল্প নাই, স্বাধীনতার ইতিহাসেরও কোনো বিকল্প নাই। এরপর আমরা একটা খুব ইতিবাচক জায়গায় আসতে চাই, সেটা হচ্ছে আপনারা সকলে জানেন যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় কর্মীদেরকে নিয়ে টেলিগ্রামে আলাপ করেন এবং স্বাভাবিকভাবেই কর্মীদের যে ব্যথা বিগ্রহ, তাদের যেই বেদনার জায়গাগুলো আছে তারা হৃদয় উজাড় করে নেত্রীকে বলেন, তিনি শোনেন। তো তিনিও তো মানুষ, এখন কতক্ষণ আর উনি এই দুঃখের কথাগুলো শোনার পরে তিনি নিজেকে ধরে রাখতে পারবেন। তাই বিভিন্ন সময় নেতাকর্মীদের কষ্ট ব্যথায় তার আবেগের সৃজন হয় এবং একই সাথে তিনি যেহেতু একজন নেত্রী, তিনি একজন মা, তিনি বোন, এবং মানুষ কিভাবে নির্যাতিত হয়েছে, কিভাবে ব্যথিত হয়েছে, কিভাবে অত্যাচারিত হয়েছে এবং বিশেষত বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হওয়ার পরেও বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসের এই 55 বছরের সিংহভাগ সময় নির্যাতিত হয়েছে, এটাই বাস্তব। আজকে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা গত 17 বছরের যে আওয়ামী লীগের সোনালী সময় দেখে, এটাই কিন্তু একমাত্র আওয়ামী লীগের সময় নয়। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এর আগে থেকেও অনেক বেশি সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে আসতে হয়েছে। আমার সৌভাগ্য হয়েছে শৈশবকাল থেকে সেই সংগ্রাম আন্দোলন দেখার, পুরোটা দেখতে পারি নাই, তবে যেটুকু দেখেছি সেটা নিয়েও গর্ব আমি করি। আর তার থেকে বড় কথা, স্বাধীনতা যুদ্ধের সংগ্রাম তো বলাই বাহুল্য, সেটা তো থাকবেই। এবং সেই জায়গা থেকে আপনি দেখেন সোশ্যাল মিডিয়ায় একটা
ওনার বক্তব্য ভাইরাল হয়েছিল, আমি একটু চালাবো অল্প সময়। সেখান থেকে যে বিবর্তন, সেখান থেকে যে ট্রানজিশন বা এভলিউশন, এটা কিন্তু আমাদেরকে আমলে নিতে হবে, কারণ এখানে সারা বিশ্বের একটা সিগন্যাল বঙ্গবন্ধু কন্যার সাথে মিলে গেছে বলে আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ, আপনারা আমাকে ভুল বুঝতে পারেন, আপনাদের মতামত যা থাকে সেটা বলবেন, আমি চেষ্টা করব সেগুলোকে পরবর্তী প্রোগ্রামে যদি আমার ভুল থাকে ঠিক করে নিব, বাট এটা আমার অ্যানালিসিস। তাই আমরা আসুন একটি কর্মী সভার বক্তব্য যেটা ভাইরাল হয়েছে এটা শুনে, একজন কর্মীর আকুতি এটা শুনে, তারপরে আমরা তার যে বর্তমান নির্দেশনা যেটা এখন আমাদের জন্য শিরোধার্য এবং জাতির এটাকে আমলে নিতে হবে, বর্তমান যে সরকার বাংলাদেশে আছে তাকেও এটা আমলে নিতে হবে, সেই জায়গাটায় আমরা যাচ্ছি। ওই নির্যাতন যারা করছে না, টাকা আদায় করছে, সব করে ওইরকম নির্যাতন করে টাকা আদায় করে নিয়ে আসতে হবে। সেই ইনশাআল্লাহ। লোকজনকে ইনশাআল্লাহ আমরা সেইভাবে তৈরি আছি। আমরা, আপনি যেদিন ঢাকায় পা রাখবেন, আমরা কলাপাড়া উপজেলা থেকে আমরা মহিবের নেতৃত্বে 50,000 লোক যাব, এই প্রস্তুতি আমাদের চলছে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে হাতস্থ নামাজ পড়ে দোয়া করি আপনি যেন আবার এই দেশের নেত্রী প্রধানমন্ত্রী হয়ে আমাদের এই অন্যায়ের বিচারে যেন আমরা সুস্থভাবে পাই, সে আশা করি নেত্রী। বাসায় তো থাকতে পারো না, বাসায় থাকতে বাইরে পালায় থাকো। জি নেত্রী, চট্টগ্রাম শহরে ফালাই থাকি নেত্রী এখন বর্তমানে। যারা মারছে, যারা তোমার এই বারবার মারে, তোমার ধরলেই টাকা পায়, সেই জন্য তোমার ধরে মারে আর টাকা নেয়। যারা টাকা নিয়েছে, জি নেত্রী, তো ওদের নাম ঠিকানা আছে? নাম ঠিকানা মানে আছে, হ্যাঁ আছে নেত্রী। মাননীয় নেত্রী ওই সবকিছুই দিছে আছে, এখন নিরাপত্তার কারণে এখন বলতে চাচ্ছে না কেন, আমাদের কাছে সব যা আছে দিচ্ছে সব। ঠিক আছে, তাহলে আমাদের তো ওর কাছ থেকে কিছু দরকার নাই, আমরা নিজেদের হিসেবে তো কারা ওখান থেকে চাঁদাবাজি দিয়ে আর এগুলো করে বেড়াচ্ছে সেগুলো খুঁজে বার করো। যে নেত্রী আশা সেটাই আশা নেত্রী, দোয়া করবেন নেত্রী সারা জীবন। তোমার কিছু করলে যা করো আমরা করবো, ঠিক দেবো না ইনশাআল্লাহ নেত্রী, সেই আশা নিয়ে বেঁচে আছি এখন নেত্রী। ইনশাআল্লাহ আপনি আসবেন বাংলাদেশ। চাঁদাবাজি আর কতজন চাঁদার টাকা উঠাইছে, আমাদের আওয়ামী লীগের মেয়ে টাকা নিচ্ছে আর লুট করে নিচ্ছে, প্রত্যেকটা মালের হিসাব নেবো, প্রত্যেক টাকা পয়সা হিসাব নেবো ইনশাআল্লাহ নেত্রী, সেই আশা নেত্রী এখনো বেঁচে আছি। ওইগুলিকে রাস্তা ফকির বানায় ছেড়ে দেবো ইনশাআল্লাহ নেত্রী। আমার এই বক্তব্যটা শুনে যেটা মনে হলো সেটা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার নেতা কর্মীদেরকে একই সাথে তাদের উপর অবিচারের যে সুবিচার তারা পাবে, এটার যেমন আস্থার জায়গাটা তৈরি করছেন, বলেছেন, সাহস দিয়েছেন যাতে তারা ভেঙে না পড়ে, ঠিক একই সাথে ওনার কথা কিন্তু এটা পরিষ্কার যাতে যারা সংক্ষুব্ধ বা আক্রান্ত তারা যাতে নিজের হাতে আইন তুলে না নেয়। যদি আল্লাহ তাআলা তাকে সুযোগ দেন, তিনি যদি আইনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারেন, সেই ক্ষেত্রে আজকে যারা আক্রান্ত হচ্ছেন, যারা নির্যাতিত হচ্ছেন, তাদের সকলের ডাটাবেস তার কাছে থাকছে এবং সেই জায়গা থেকে তিনি একটি প্রক্রিয়া এবং পদ্ধতির মধ্য দিয়েই বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতায় বিশ্বাস করে, আওয়ামী লীগে বিশ্বাস করে, তাদের উপরে যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের সুবিচার কিভাবে ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায় সেটা তিনি চেষ্টা করবেন বলে আমার মনে হয়। কারণ আমি ভারতের 5ই আগস্টের প্রেস কনফারেন্সের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, সেটা চালানোর পরে আপনারা বুঝবেন এর সাথে আমি একটা সংযোগ স্থাপন করছি। কারণ যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা বা সামলানো বা নিয়ন্ত্রণ করতে গেলে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে ডায়ালগ করে স্টেপ বাই স্টেপ, অর্থাৎ আপনি যখন একটা বিদ্যুৎবাহী বর্তনীতে 14,000 বা 16,000 ভোল্টের বিদ্যুৎ দিবেন, একবারে তো আপনি 220 ভোল্টের বিদ্যুৎ আনতে পারবেন না। আপনাকে ধাপে ধাপে 16,000 থেকে 11,000, 11,000 থেকে 8,000, 8,000 থেকে হয়তোবা 5,000, 6,000, তারপরে 440 থেকে আপনার 220 ভোল্টে এনে সেটা আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির জন্য ব্যবহার করতে হয়। ঠিক একইভাবে রাগ, ক্ষোভ, ঘৃণা, জিঘাংসা, আপনার সংঘর্ষিক পরিস্থিতি সবকিছুই ওই 14,000 ভোল্ট বিদ্যুতের মতো। একজন নেতার কাজ হচ্ছে এটাকে প্রতিনিয়ত একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটা ডায়ালগ, একটা কনভারসেশনের মধ্যে দিয়ে প্রশমিত করে করে ওই 220 ভোল্টের জায়গায় নিয়ে আসা, যাতে করে পুরা জাতি দেশকে নিয়ন্ত্রণ করে প্রত্যেকের যেই বিচারটা সুনির্দিষ্টভাবে প্রয়োজন সেটুকু তার ঘরে পৌঁছে দেওয়া যায়। এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার 5ই আগস্টের দিল্লির এই প্রেস কনফারেন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা আমি আপনাদেরকে, এটা আমার বিশ্বাস যে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। অন্যদের অন্যান্য মতামত থাকতে পারে, কমেন্টে আপনারা দিতে পারেন, আপনারা শুনুন। The next decade can be a decade of recovery and renewal
but only if democracy is restored and the people are allowed to decide their own future. That is why I make these demands clearly. The ban on the Awami League must be lifted, political prisoners must be released, false cases must be dropped, freedom of speech must be restored, media freedom must be protected, judicial independence must be guaranteed. আপনারা কথাটা খুব পরিষ্কার শুনলেন। এই প্রেস কনফারেন্সে বিদেশি করসপন্ডেন্টদের ভিতরে বিদেশি সংবাদ সংস্থাগুলো এবং মিডিয়া হাউসগুলোর থেকে একজন বঙ্গবন্ধু কন্যাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি বর্তমান সরকারের সাথে কোনো আলাপচারিতায় বা কোনো ডায়ালগে আছেন কিনা। এটার উত্তরে তিনি না বলেছিলেন এই কারণে, এই যে চারটি ফার্ম খুবই শক্ত, পরিষ্কার, সুনির্দিষ্ট ইংরেজি বাক্য, আমি বিশ্বাস করি যে যত গল্পই করুক তারেক জিয়া সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রেস কনফারেন্স দেখেছেন। সো দিস ইজ দ্য ডায়ালগ, অর্থাৎ বঙ্গবন্ধুর কন্যার কথা একটাই, উনি তাকে বলছেন না যে তুমি আমাকে একটা ফ্রি রাইড দাও বা কিছু একটা দিয়ে দাও। উনি কি বলছেন? যা বলছেন ন্যায্য কথা বলছেন, যে আইনের শাসন, মানুষের সম্ভ্রম এবং ডিগনিটিকে রক্ষা করার নিশ্চয়তা এবং গণতান্ত্রিক পরিবেশকে বাস্তবায়নের মধ্য দিয়ে একটা আবহ তৈরি করা যেখানে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা সেটা উঠে আসবে। তিনি বলছেন না যে তুমি আমাকে আজকে এসে 400 সিট দিয়ে দাও, 500 সিট দিয়ে দাও। তিনি আস্থা রাখছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে। তিনি বলছেন যে আমাদেরকে তুমি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠিয়ে দাও, আইনের শাসন প্রতিষ্ঠা করো এবং তার মধ্য দিয়ে সবকিছু ফয়সালা হবে। এবং আমি ওনার বক্তব্যে রিকনসিলিয়েশনের জায়গা খুঁজে পেয়েছি। আমি তার সন্তান জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের বক্তব্য আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক একটা বোঝাপড়া, বাংলাদেশকে বাঁচানোর জন্য একটা বোঝাপড়ার ইঙ্গিত কিন্তু আছে। এটা তো প্রথম প্রেস কনফারেন্স, প্রথম দিনই সবকিছু একেবারে খুল্লা করে বলা হবে তা না, কিন্তু আমি মনে করি দিনে দিনে এটা আনফোল্ড হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভারতের সংসদীয় কমিটির 8টি সুপারিশকে উপেক্ষা করে ভারতের সরকারের, আমি তো মনে করি একেবারে প্রত্যক্ষ সমর্থন নিয়ে, আবার এইদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বক্তব্য সেটাকেও অসত্য প্রমাণ করে দিয়ে এই যে প্রেস কনফারেন্স, এটা বাংলাদেশে শুধু ফিরে আসা নয়, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নতুন অভিযাত্রার সূচনার একটি অন্যতম সোপান বলেই আমার কাছে মনে হচ্ছে। সবশেষে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, নিউ ইয়র্ক থেকে একজন গণমাধ্যম কর্মী, ওনার নাম সুলতানা রহমান, তিনি আমাকেও তার টক শোতে আহ্বান জানিয়েছিলেন। খুব ভালো সঞ্চালনা করেন, খুব অ্যাক্টিভ, আমি তাই দেখি, খুব কাজকর্ম করছেন। তিনি সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দিল্লিতে গিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে একটা প্রশ্ন করেন। আমি প্রশ্নের শুরু থেকে আসছি না, কারণ প্রশ্নটা বেশ লম্বা ছিল। আমি প্রশ্নের মাঝখান থেকেই ওনার যে প্রতিক্রিয়া সেই জায়গা পর্যন্ত যেতে চাই, আপনারা একটু কষ্ট করে শুনুন। My question is to you. I talk all walks of life. They asked me when she's coming. You told that you are coming in December. What is your actual plan? Thank you so much. Unfortunately, my mother is the only one that can answer that, and I think she has left. She's not. No, I am here. I can answer. No problem. Well, you see, I just declared that I am coming. I am going to Bangladesh. Okay. Now the date and everything. Of course, when time will come, I will tell you. কথা পরিষ্কার, বঙ্গবন্ধু কন্যার হাস্যোজ্জ্বল কথোপকথনের মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে বোঝা যায় উনি যথেষ্ট নিশ্চিন্ত আছেন এবং তিনি গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন। শি ইজ কামিং টু বাংলাদেশ ইন দ্য মান্থ অফ আওয়ার ভিক্টরি মান্থ, ডিসেম্বর। এবং সবচেয়ে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে যে আমার কয়েকটা ছোট সুপারিশ ছিল, সব তো আর সুপারিশ সবসময় রাখা যায় না। জয় ভাই যদি আগামী দিনের কোনো প্রেস কনফারেন্সে নিজে সশরীরে কোনো দেশে উপস্থিত থেকে কথা বলেন, তাহলে বাংলাদেশে অবস্থিত লক্ষ কোটি আওয়ামী লীগের নেতাকর্মীরা আমরা সকলে অনেক বেশি উজ্জীবিত, আরও বেশি সাহস, আরও বেশি উৎসাহিত হব। কিন্তু তার মার সাথে এই
বিশ্বের সকল প্রথিতযশা সংবাদ মাধ্যম গণমাধ্যমের সামনে যে একটা খুবই ইনফর্মাল ক্যান্ডিড ইন্টারাকশন, এই যে হাসি, এটা খুব প্রয়োজন ছিল। বঙ্গবন্ধু কন্যা কাঁদতে পারেন, আমাদের জন্য ব্যথা পেতে পারেন, কষ্ট করতে পারেন, সংগ্রাম করতে পারেন, এটা প্রমাণিত, এটা সবাই দেখেছেন। তিনি হাসতে পারেন, সেটাও মানুষ দেখেছেন, কিন্তু 2 বছর তার হাসি কেউ শোনেন নাই। আই এম ভেরি হ্যাপি যে 2 বছর পরে হলেও যে কোনো কারণে, যে কোনো উসিলায়, যে কোনো উপলক্ষে হোক, তার হাসিটা আমরা শুনতে পারলাম। এবং আমাদের কাজ এখানে শেষ হয়ে যায় নাই। আমি শুধু একটা কথা বলতে চাই, এখানে জনাব মুর্তুজা আহমেদ কমেন্ট করেছেন যে যেখানে থাকার কথা নমনীয়তা সেখানে হুমকি, 16 বছর। আচ্ছা ভাই, আপনি কি বললেন আমার কথা তো বোধহয় আপনি শুনেন নাই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার নেতা কর্মীদের সাথে তার দলীয় নিজস্ব প্ল্যাটফর্মে কোন ভাষায় কথা বলবেন সেটা তো আপনাকে জিজ্ঞাসা করে করবেন না। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আমি আপনাকে কি বললাম, যে এটাকে বলে স্টেপ ডাউন প্রসেস। আপনি যান গুগলে চেক করেন, যে কোনো এনসাইক্লোপিডিয়াতে দেখেন, আপনারা যখন হাই ভোল্টেজ নিয়ে কাজ করেন তখন আপনাকে স্টেপ ডাউন করাতে হয়। ইয়েস, আপনারা যা করছেন সেটা অন্যায় করছেন। ধর্ষণকে ধর্ষণ বলতে হবে, হত্যাকে হত্যা বলতে হবে। আপনি অগ্নিসংযোগ, আমার 2টা বাড়িতে আগুন দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি প্রতিশোধ নিব কি নিব না সেটা আমার একান্ত সিদ্ধান্ত, কিন্তু তাই বলে আমি তো আইন হাতে তুলে নিতে পারি না। সো আমি যে আইন হাতে তুলে নিতে পারি না, এই রাগটাকে প্রশমিত করবে কি? আমার অভিভাবক করবেন, আমাকে কেউ একজন বোঝাবেন। তো উনি যদি প্রথমে এসে আমাকে বলা শুরু করে, ধরেন একেবারে বইয়ের ভাষায়, যে নো 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 আমরা কিছু করতে পারি না, কিছু করব না, তাহলে ব্যাপারটা যত না এফেক্টিভ হবে তার থেকে তিনি যে স্টেপ ডাউন প্রসেসের মাধ্যমে যাচ্ছেন, পুরা দলের নেতা কর্মীদের ভিতরে একটা ঐক্য তৈরি করার চেষ্টা করছেন, তাদের রাগ তাদের ক্ষোভকে প্রশমিত করে একটা চ্যানেলের মাধ্যমে আন্দোলন সংগ্রাম, আবারও বলি রাজনৈতিক আন্দোলন সংগ্রামের জন্য উনি এটাকে ফোকাস করছেন, সেটাকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। আপনি চাইলে তার দোষ ধরতে পারবেন। এখন নেত্রীর দোষ যদি আমরা ধরে ফেলি তাহলে তার কিছু বাকি থাকে না। তারেক জিয়ার দোষ যদি আমরা ধরা শুরু করি তাহলে আপনার দলে তো আর কিছু বাকি থাকে না। হ্যাঁ, দোষ আমরা অন্যদের ধরবো, এনাদেরকে নিয়ে আমরা টানাটানি করব না, এটাই আমার রিকোয়েস্ট। 2 নাম্বার, এক বান্দা লেখছে মোহাম্মদ আব্দুল শহীদ, তুই সোহেল তাজের অনুসারী। জি না, আমি সরি, আপনার ভাষায় কথা বলতে পারি না। ওই ভাষায় কথা বলতে পারলে আপনার থেকে আরো তীব্রভাবে বলে দিতাম যে আমি বঙ্গবন্ধুর কোনো ভূমিকা, বঙ্গবন্ধুর উচ্চতা, বঙ্গবন্ধুকে এটা নিয়ে আমি কোনোদিন কোনো প্রশ্ন তুলি নাই। ইউ আর দ্য স্টুপিড মোস্ট পার্সন আই হ্যাভ এভার সিন। আপনার মতো অন্ধ লোক, ইউ ক্যানট বি বেনিফিশিয়াল ফর এনিবডি। আওয়ামী লীগ কেন, কারোর জন্য আপনি ভালো হতে পারেন না, আপনার পরিবারের জন্য আপনি ভালো হতে পারেন না, কারণ আপনি অন্ধ। আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে কোনোদিনও ছোট করে বা ওনাকে কোনোভাবে খারাপ দেখানোর জন্য কোনো কথা বলি নেই। সো প্লিজ, আমি কারো বৃত্ত না, আমি একজন মুক্ত স্বাধীন মানুষ। আমি আওয়ামী লীগকে ভালোবাসি, শেখ হাসিনাকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, সবচেয়ে বড় কথা বাংলাদেশ তার স্বাধীনতাকে ভালোবাসি। আমি যদি মনে করি কোনো কাজ ভুল হচ্ছে সেটা বলার অধিকার আমার আছে। আপনি এত বড় জ্ঞানী মানুষ হয়েছেন, কি নাম? আব্দুল শহীদ, নাম তো ভালো, মুসলমান নাম, সুন্দর নাম, কথা তো বলেন রাস্তার লোকের মতো। বলেন, আপনি এখানে লেখেন কি পরামর্শ, আমি গ্রহণ করব যদি আমার কথায় ভুল থাকে। কিন্তু ইউ ক্যানট থিঙ্ক দ্যাট আই হ্যাভ সোল্ড মাই সেলফ। আই লাভ মাই কান্ট্রি, আই লাভ আওয়ামী লীগ। আপনার কাছে কি প্রমাণ করব আমি? আপনার জন্ম হওয়ার আগের থেকে বোধহয় আমি দল করতেছি। যাই হোক, ওইসব আমার দরকার নাই। আমার কথা হচ্ছে যে এখন কিছু অতি উৎসাহিত লোকজন আছে, তাদেরকে আমার প্রশ্ন করা উচিত যে এত বড় বড় কথা বলেন, এত বড় বড় বিচারক হয়েছেন, এই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যেদিন 5ই আগস্ট একা ছিলেন, আপনাদের তো কাউকে আমি আশেপাশে দেখি নাই। যান তো ঘরে যান, যাই একটা কোরআন শরীফ হাতে নিয়ে নিজেকে নিয়ে একটা ভিডিও করেন। আপনি তখন নেত্রীর কোথায় ছিলেন, কয় মাইলের মধ্যে ছিলেন? ফাইজলামি করার জায়গা পান না। বাটপার, টাউট আর অতি উৎসাহিতে ভরে গেছে এই দল। বঙ্গবন্ধুকে যখন মেরে ফেলছিল তখনও এই বাটপার গুলা একটাও আশেপাশে ছিল না। হ্যাঁ বুঝি, 15ই আগস্টের তো আক্রমণ চলাকালীন সময় আপনি বঙ্গবন্ধুর বাসায় হয়তো থাকবেন না, মেরে ফেরার বলে কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনি? আমি তো অনেক আগে ব্যবসায়িক কাজে আমার ফ্যামিলির কাছে দেশের বাইরে ছিলাম। আমার বাবা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, আমার মার স্টেজ 3 ক্যান্সার, ওনার চিকিৎসার জন্য 8 মাস ধরে উনি আমেরিকায় ছিলেন। এটা তো বঙ্গবন্ধু কন্যাও জানেন। আমি তো দেশেও ছিলাম না, আপনি তো দেশে ছিলেন। বঙ্গবন্ধু কন্যাকে যখন দেশ ছাড়তে হইল তার নিরাপত্তার জন্য, এই বেটা তখন তুই কই ছিলি? তুই এত বড় বড় কথা বলস? ঠিক আছে, তুই ছিলি না ওখানে, তুই চলে যাওয়ার পরে তুই কই ছিলি? সো আমাদেরকে মুখ খারাপ করায় না, এত ভাইবেন না যে আমরা ভাইসা আসছি। ডোন্ট ডু দিস, ডোন্ট ট্রাই টু বি হোলিয়ার দেন দ্য পোপ।
হ্যাঁ, পোপের থেকে বেশি বড় খ্রিস্টান হয়ে যেতেছেন। এই হইলো বাংলাদেশের মানুষের সমস্যা। যাই হোক, আমরা একটু হালকা জায়গায় আসতে চাই। সেটা হচ্ছে যে আমি সরি, আমার এত রাগ হওয়া ঠিক না, আমি খুব দুঃখিত। মারেন, যত পারেন গালি মারেন, অসুবিধা নেই, এতে দলের ভালো হইলে তো ভালো। হ্যাঁ, আচ্ছা, এখন আপনারা সকলে জানেন যে সোশ্যাল মিডিয়ায় অনেক দিন আগে একটা ভাইরাল ক্লিপ হয়েছিল, মাসুদের কথা আপনাদের সকলের মনে আছে। আসুন ক্লিপটা আমরা একটু দেখি। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও। মাসুদ, তুমি এখানে এসে আবার কি পুরনো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? তুমি কোনোদিনও ভালো হবে না। মাসুদ, ভালো হয়ে যাও, তুমি কি কোনোদিনও ভালো হবে না। সেই মাসুদকে আমি সোশ্যাল মিডিয়ায় খুঁজে পেয়েছি, আসুন বহুদিন পরে, এবং এই ক্লিপটার নাম দিয়েছি আমি মাসুদ ফাউন্ড। মাসুদকে একটু দেখে আসি। তাকে কুমিল্লায় পাওয়া গেছে। মাননীয় মন্ত্রী, মন্ত্রণালয় প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট সবাই কিছু জানেন, রেলযাত্রী বিষয় রাখছেন। আপনার এই দুর্ঘটনা সাজানো, যদি ঢাকা কুমিল্লা রেল লাইন হয়ে যেত, এই ঘটনা ঘটত না। আপনারা অনেকে হয়তোবা মাসুদ তুমি ভালো হয়ে যাও, তুমি কি কোনোদিন ভালো হবে না দেখে খুব মজা পেলেন। তাকে খুঁজে পাওয়া গেছে, এটা দেখে অনেকে মজা পেলেন, আবার অনেকে আমাকে গালিগালাজও করতে পারেন। বাট নাও লেট মি ডেলিভার দ্য মেসেজ, হোয়াট এভার আই ডু ইট হ্যাজ এ মেসেজ। আমি জনাব ওবায়দুল কাদের চাচা, উনি তো মুরব্বী মানুষ, তো উনি সহ যারা এই ক্লিপ দেখেছেন বা মাসুদকে দেখেছেন, মাসুদকে চেনেন, সেই প্রসঙ্গে বলি, চাচা আপনি কিন্তু বাংলাদেশে নাই, আপনাকে কলকাতায় চলে যেতে হয়েছে। মাসুদ, আপনি আওয়ামী লীগের এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন। মাসুদ এখন বিএনপির মনিরুল হক চৌধুরীর সাথে আছে। তার মানে মাসুদরা চিরকাল থেকে যায়। ওই আওয়ামী লীগ বিএনপি ওরাই কিন্তু দিনে দিনে ক্ষণে ক্ষণে দেশ ত্যাগ করতে হয়। আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে রাজনীতিবিদরা রাজনীতি করবে, দেশ পরিচালনা করবে, আমলারা তাদের কথা মতো তাদের স্বপ্ন বাংলাদেশের মানুষের জন্য বাস্তবায়ন করবে। আর মাসুদদের মধ্যে যদি আমরা খুব বেশি ঢুকে যাই, মাসুদদেরকে ব্যবহার করে যদি আমরা সস্তা জনপ্রিয়তা নেওয়ার চেষ্টা করি, তাহলে মাসুদরা কখনো আওয়ামী লীগের সাথে থাকবে, মাসুদরা কখনো বিএনপির সাথে থাকবে, কিন্তু মাসুদরা কখনোই সত্যিকার আমাদের সাথে থাকবে না। আই হোপ এই হাস্যরসের ভিতরেও এই হিডেন মেসেজটা আপনারা খুঁজে পেয়েছেন। বর্তমানে এআই এর যুগ। আমি মনে করি যে এআই প্রযুক্তি ব্যবহার করে জনাব ওবায়দুল কাদের সাহেবের কণ্ঠকে নকল করে, এবং আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সম্মানিত সভাপতি সাদ্দাম, তাকে আমি একই সাথে সম্মান করি এবং স্নেহ করি। হি ইজ এ ভেরি গুড পারসন। তার কাছে যখনই যেই সমস্যা নিয়ে গিয়েছি সবসময় সে সাহায্য করার চেষ্টা করেছে, মেধাবী, খুব ভালো বক্তব্য দেয়। তাদের দুজনকে নিয়ে আমার ধারণা বাংলাদেশের একটি ট্যাবলয়েড পত্রিকা তারা এআই দিয়ে একটা ক্লিপ বানানোর চেষ্টা করেছে। এই ক্লিপটা আমরা একটা শুনবো। মারাত্মক বড় একটি চক্রান্ত বলেই আমার মনে হচ্ছে। মারো না কেন ওদের? দাও কেন? কি অবস্থা? আমাদের সমাবেশ মাত্র শেষ করলাম, আর ওদের প্রোগ্রাম চলতেছে, 3000-এর মতো স্টুডেন্ট আছে। ওরা 8টা পর্যন্ত স্যার 8:30 সংবাদ সম্মেলন করবে স্যার। কে? ওই যে আন্দোলনকারীরা। কখন? 8:30 সংবাদ সম্মেলন করবে। 8:30 সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি মনে ঘোষণা করবে। এই 2 দিন জনসংযোগ করবে, তারপরে কাল দিন। কেন মারো না কেন ওদের? দাও কেন? আজকে থেকে হালকা হয়ে যাবো। জি স্যার। কই হালকা হল? জি স্যার, জমায়েত আজকে ভালো বেশি ছিল স্যার। তোকে লাভ। তাহলে কি বললে তোমরা, বাস্তবে কি হচ্ছে? জমায়েত মানে কিনা জমায়েত আর বিএনপি যোগ হয়েছে আজকে স্যার। আসছে স্যার, এই ছাত্র দলের নেতৃবৃন্দ আসছে, তো যে কারণে জমায়েতটা ওই মানে ইয়ে করছে। এটা কিছু করার নাই।
স্যার আমরা স্টেপ নিতে বললাম, আমরা স্টেপ নিতে পারবো স্যার। হ্যাঁ, মানে আমরা যদি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয় তাহলে আমরা সেটা করতে পারবো। আজকে স্যার ওই যে আমাদের নিষেধ করলো, শাহবাগের দিকে যেতেও তো আমাদেরকে নিষেধ করলো, বারবার ফোন দিয়ে বললো যে শাহবাগের দিকে বা অন্যদিকে আমরা যেন না যাই, বা ওদের মুখোমুখি যেন না হয়, এটাই তো বারবার বলতেছিল কে স্যার। ওই যে আমরা যেন ওদের মুখোমুখি না যাই এটার জন্য বারবার আমাদেরকে বলতেছিল আজকে। কে বলতেছে? এই ফোন দিয়েছিল সবাই, আমাদের পুলিশ প্লাস বিপ্লব দা যোগাযোগ করছিল। বিপ্লব তো এটা বলার কথা না। না, আমি ওই পুলিশে যোগাযোগ করতেছিল, সব মিলে মুখোমুখি হতে একটু মানা করছিল। আপনারা এই সাউন্ড ক্লিপটা শুনলেন, এই ক্লিপটার মাঝখানে এত বেশি গ্যাপ কিছুক্ষণ পর পর আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছি যে এটা এআই দিয়ে তৈরি করা। কারণ জনাব ওবায়দুল কাদের সাহেবের হাজার হাজার বক্তব্য ইন্টারনেটে আছে, এবং অবশ্যই ছাত্রলীগের সভাপতি, সে তো শত শত হাজার হাজার বক্তৃতা বিভিন্ন সময় দিয়েছেন। এবং এখানে ভয়েস ক্লোনিং এর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে এই হাজার হাজার বক্তৃতার থেকে যখন যেই শব্দ, এটা আমরা মনুষ্য শক্তিতে কম্পিউট করতে পারি না, কিন্তু খুব হাই প্রসেসিং আলা একটা প্রসেসর, তাকে যদি এআই প্রোগ্রামিং করে দেওয়া হয়, তাহলে যেটা হয় যে এই তুমি কেমন আছো, তাহলে আপনার 10 তারিখে যেই বক্তৃতায় উনি এই বলেছেন, ওই এইটা নিয়ে আসলো ওবায়দুল কাদের সাহেবের কণ্ঠের। তুমি এইটা ধরেন 13 তারিখের বক্তব্যে তিনি তুমি শব্দটা প্রয়োগ করেছে, সেখান থেকে তুমিটা নিয়ে আসলো। 27 তারিখে তিনি বললেন কেমন আছো, সেটুকু কেটে নিয়ে এসে এই তুমি কেমন আছো মিলিয়ে দিলে, এবং আপাত দৃষ্টিতে অ্যাপারেন্টলি বা আপাত কর্ণ শ্রবণের যে শক্তি, যে ইন্দ্রিয়র যে শক্তি, তাতে মনে হবে যে তারাই বোধহয় কথা বলছেন। সুতরাং আমাদের দলের একটা উচিত এআই নির্ভর কন্টেন্ট যেগুলো আমাদের বিরুদ্ধে চলে যায়, এগুলোকে কিভাবে আমরা মিথ্যা প্রমাণ করতে পারি সেই জায়গাটা আমাদের প্রতিষ্ঠিত করা দরকার। তার মানে সাইবার যুদ্ধের পাশাপাশি সাইবার এডিটিং, আপনার এআই ক্লোনিং, এআই ফ্রড, এটার মোকাবেলা করার জন্য একটা স্পেশালাইজ টিম যদি বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের পক্ষ থেকে করা হয়, আমার মনে হয় দলগতভাবে আমরা উপকৃত হতে পারি। এটা শুধু দল নয়, আগামী দিনে বাংলাদেশের মানুষের যে কোনো শ্রেণী পেশার মানুষের উপরে অন্যায় সংগঠিত হলে এআই দিয়ে সেই জায়গায় আমরা এই জায়গায় একটা প্রতিকারের একটা জায়গা বা দৃষ্টান্ত তো আমরা তৈরি করতে পারবো। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন 5ই আগস্ট দিল্লির তার ঐতিহাসিক প্রেস কনফারেন্সের মাধ্যমে সমস্ত দেশকে ঐক্যবদ্ধ হতে বলছেন, ঠিক সেই সময় আমি এই চলতি সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় খুঁজে পেলাম একটা ক্লিপ, আপনাদের সাথে শেয়ার করছি। ন্যাক্কারজনক, দুঃখজনক, কিন্তু এই তরুণ বাস্তবতা। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের সময় নবান্ন রেস্টুরেন্টের সামনে সংঘাতে জড়িয়ে পড়েন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই পক্ষ। ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্বাস উদ্দিন স্বপ্নীলের গ্রুপের মধ্যে এই সংঘাত তর্ক থেকে হাতাহাতিতে রূপ নেয়। হাসানের সমর্থকদের সাথে যোগ দেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদকের সমর্থকরা। ছাত্রলীগ সভাপতি গ্রুপের কর্মীরা রোড সাইন দিয়ে আঘাত করলে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। এ সময় রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হন স্বপ্নীল গ্রুপের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেয়াব আহমেদ। ঘটনার এক পর্যায়ে সেখানে দ্রুত উপস্থিত হন নিউ ইয়র্ক সিটি পুলিশ, এনওয়াইপিডির সদস্যরা। হামলার আলামত সহ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রাহুলকে গ্রেপ্তার করে পুলিশ। এটা দুঃখজনক এই কারণে যে আপনারা আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে অনুরোধ করছি, এই ক্লিপটা তো মিলিয়ন মিলিয়ন লোক দেখছে, আপনারা মারপিট করছেন। বাংলাদেশের দ্বন্দ্ব, বাংলাদেশের মারপিট যদি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে নিয়ে আসেন, যখন শুধুমাত্র দেশের বাইরে, দেশে তার বেশি কিছু এখনো করা যাচ্ছে না, সেই পরিবেশটা এখনো তৈরি হয় নাই, দেশের বাইরে যখন আপনারা প্রতিনিয়ত
মানে প্রোটেস্ট করছেন, আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, বিভিন্ন জায়গায় বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার যে হচ্ছে সেই বার্তাগুলো পৌঁছানোর চেষ্টা করছেন, সেই সময় যদি আপনারা নিজেরা মারপিট করেন তাহলে আপনারা যেই বার্তা পৌঁছাবেন সেই বার্তার কোনো মূল্য তো আমি মনে করি না সাদা চামড়ার লোকেরা বা বিদেশি যারা প্রভাবশালী মানুষ তারা মূল্য দিবে। সো ইউ হ্যাভ টু স্টপ দিস। প্রথম কথা, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, ইউ হ্যাভ টু স্টপ ফাইটিং লাইক দিস আউটসাইড। যুদ্ধ না করে বরঞ্চ তর্ক বিতর্ক করেন ভাই, বাহাস করেন, বড় নেতাকে মাঝখানে বসায় সমঝোতা করেন, একটা মিল মহব্বতের জায়গা তৈরি করেন। যুদ্ধ করতেছেন কেন? এখান থেকে তো মজা পাওয়ার কিছু নাই। আমি যারা বড় নেতা আছেন তাদের কাছে রিকোয়েস্ট করি, যারা আমেরিকায় আছেন তাড়াতাড়ি দুই পক্ষকে নিয়ে বৈশা আলাপ করে এটাকে সমাধান করেন, যাতে আর সোশ্যাল মিডিয়া এইসব জিনিস না আসে। এটা গেল এক। 2 নম্বর, ভাই আপনার তো আমেরিকা আসার চলে আসছেন, স্বপ্নের দেশে চলে এসেছেন। যদি স্বপ্নের দেশে আসার পরে ছাত্রলীগ করে মারামারি, ছাত্রদল করে মারামারি, যুবলীগ করে মারামারি, যুবদল করে মারামারি, তাহলে বাকি আপনার ভাই বোন যারা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য 2টা জীবিকা নির্বাহ করার জন্য আসতে চায়, তাদের পথটা কি আপনারা মারামারি করে বন্ধ করে দিতে চান? সো প্লিজ স্টপ দিস। একদিকে দেশকে ভালোবাসার কথা বলেন, মানুষকে ভালোবাসার কথা বলেন, আরেকদিকে নিজেরা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা নিয়মতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক দেশে যদি মারামারি করেন তাহলে তো অসুবিধা। একদম বিনয়ের সাথে বলছি, প্লিজ ডোন্ট ডু দিস। আসুন আমরা মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যিনি সভাপতি দীর্ঘদিনের ডক্টর সিদ্দিকুর রহমান, তার বক্তব্যটা একটু শুনে নেই, না হলে এটা খুব আনফেয়ার, আনজাস্ট হবে। সেখানে অবশ্য অপর পক্ষের যার বক্তব্য সেটাও আছে, আমরা দুটোই শোনার চেষ্টা করব। ধন্যবাদ। এটা তো আওয়ামী লীগেরই লোক। আওয়ামী লীগের ভিতরে তো সার্ভিস ছিল, নাহিদ কে ছিল, আওয়ামী লীগেরই তো ছিল। এখানে আজকে যা হচ্ছে আওয়ামী লীগের লোকেরই তো করছে। আমি যদি আওয়ামী লীগ, আমি সাথে আমি আমার ভাইয়ের গায়ে হাত দিয়ে কি করে? হাউ কি করে সম্মান দেয়া? কে হাত দিছে? কেন হাত দিছে? কি অন্যায় করেছে এখানে? একজন এখানে রক্তাক্ত হয়ে একদম দেখলাম কেন হবে? দুর্ভাগ্য আমাদের। এরাই হলো সুপ্ত, এরাই হলো গুপ্ত। আচ্ছা, ঘটনাটা কি আপনার সামনেই হয় নাকি? আমার সামনে, আমি ভেতরে ছিলাম, আমার সামনে। আমি থাকলে ওকে আমি অ্যারেস্ট করে দিতাম না। আমার কাছে এক জিনিস আছে, সেই জিনিসটা আমি তাকে নির্দেশ করতে পারতাম, কিন্তু তাকে অলরেডি গাড়ি তুলে নিয়েছে। আমি থানায় গেছি, তাকে রিলিজ করতে পারি। এখানে আমরা মিটিং করতেছে, মানে একজন হসপিটালের পার্টি আর একজন আর এখানে মিটিং করতেছে। হ্যাঁ, এখানে মিটিং করতেছে। একজন জেলে আরেকজন হাসপাতালে, আর এখানে মিটিং করতেছে। নবনির্বাচিত সভাপতি সন্ত্রাস, কিসের মিটিং? সন্ত্রাসী রাজনীতি যুক্তরাষ্ট্র চলবে না। দুর্ভাগ্য না? আমার শোকের মাস, আমাদের 1 মাস বেশি আমাদের প্রোগ্রাম রয়েছে। এরাই বাংলাদেশে এদের মতো নেতারাই জঙ্গি হামলা করছে আজকে আমাদের দেশের বাইরে। আর আমরা এখানে কি করতেছি? আর এখানে কতগুলো বদমাশ নাকি এখনো কয় নো সিদ্দিক, এরা হলো গুপ্ত, এরা এনসিপি রহমান বাংলাদেশে আওয়ামী লীগের বাংলাদেশ প্রতি বাড়িতে বাড়িতে পৌঁছায় দিচ্ছে সিদ্দিক রহমান। সহকর্মী সে আসামের সাথে তাকে আসামে গেছে এখন করার জন্য তার সাথে ছিল যুবলীগ নেতা গাইড রুবেল, যুবলীগ নেতা জাহিদ শাহন, তারপর যুবলীগ নেতার আরও অনেকে, তারপর অস্ত্র নিয়ে আসছে এখানে। আপনার পুরো নাম আর দলীয় পদটা? আমার নাম সসরাজুল্লাহ বিকাশ, আমার দলীয় পদ সাংগঠনিক সম্পাদক যুক্তরাষ্ট্র ছাত্র। শিহাবের রক্ত, এই যে ভাই পিছে দেখেন, পিছে আছে, এই যে এইগুলা কি শিহাবের রক্ত? শিহাবের রক্ত, শিহাব, শিহাব, ওই যে সর্বনাশ। আপনারা দুপক্ষেরই কিছু কথাবার্তা শুনলেন। আসলে কে ঠিক না, এখানে কারোরই ঠিক হওয়ার সুযোগ নাই। এখানে সবাইকে এক হতে হবে এবং
এই রক্তক্ষয়ী বা রক্তারক্তি এটা আনএক্সেপ্টেবল। এখানে আমি একজনের একটা কমেন্ট দেখলাম, জনাব মেল্টন ইসলাম, তিনি বলছেন আসসালামু আলাইকুম রাশেক ভাই, বট বাহিনীর কথা শুনে রাগারাগি করা তোর দরকার নাই ভাই। আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী, আপনি ঠিক বলেছেন। আমি মানুষ, আমার দুর্বলতা আছে, আমি রাগ করেছি। আমি তো বললাম ঠিক আছে আমি আর রাগ করব না, যত পারেন গালাগালি করেন। আর এখানে মোহাম্মদ আব্দুস শহীদ, উনি একজন খুবই লেগে থাকা মানুষ মনে হচ্ছে, হয়তো বা তাকে কোনো কেউ লাভ মানে সুযোগ সুবিধা দিতে পারে। সমস্যা হচ্ছে কি, মোহাম্মদ আব্দুস শহীদ সাহেব হয়তো বা তার সাথে পরিচয় ঠিক মতো হয় নাই। ভাই জাস্ট আপনাকে জানানোর জন্য বলছি যে আমি কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে গিয়ে একান্তে গণভবনে, আপনারা জানেন বাংলাদেশের পাঠ্যক্রমে শরীফার গল্প ঢোকানোর পরে যে একটা কঠিন রকমের মানে পরিস্থিতি তৈরি হতে পারে, এই ব্যাপারে ওনাকে বলার চেষ্টা করেছিলাম। উনি ব্যস্ত ছিলেন, হয়তোবা আমরা তো বয়সে কম, উনি শুনতে পারেন না, এটা হতে পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমি কিন্তু ভাই অত চিন্তা করে কথা বলি না। আমি যদি মনে করি যে আমি কাউকে ভালোবাসি, আমি তারকে যেটা বলার দরকার সেটা আমি বলে ফেলি। এখন এটা আমার দুর্বলতা হইতে পারে, আপনি মনে করতে পারেন যে আপনার কাছে আমি দাসখত দিয়েছি, কিন্তু আমি তো দেই নাই ভাই। আমি যদি মনে করি কোনো কিছুতে আমাদের ক্ষতি হবে, সেটাকে আমি বলবো না, এটা তো আমার দায়িত্ব। এবং আপনি দেখেন ঠিকই কিছুদিন পরে ওই শরীফকে কেন্দ্র করে ঢাকা শহর বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল। ওইভাবে তিলে তিলে একটা একটা করে ঘটনাকে আমরা উপেক্ষা করেছি, তার সাথে আন্তর্জাতিক চক্রান্ত সব কিছু মিলিয়েই তো আজকে 5ই আগস্ট এই ঘটনা ঘটেছে। যাই হোক, আপনাদের মতো নেতা বা কর্মী তো এর আগেও ছিল, থাকবে। 5 আগস্ট আপনারা ঠেকাতে পারেন নাই। এখন এগুলা করে যদি নিজের মাংস নিজে খেয়ে আপনি মনে করেন আমার সাথে আপনি অনলাইনে চোটপাট করে যদি কিছু অর্জন করতে পারেন করেন, আর যদি মনে করেন আপনি সাহসী পুরুষ, তাহলে আওয়ামী লীগের জন্য আপনি বিএনপি জামাতের সামনে গিয়ে যেখানে সাহস দেখানোর প্রয়োজন, বুঝেন কথাটা, মানে আপনি 20 জন নিয়ে 5 জনের উপরে না, আপনি একা যান না, যাইয়া একটু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষে 2টা কথা বইলে আপনি একটা ভিডিও করে আমারে পাঠান, তারপরে আপনি আমাকে যেই শাস্তি দিতে বলবেন আমি শাস্তি নিব। এইসব বড় বড় কথা বলার লোকজন আসে, আপনাদের উপর আর রাগ করবো না। আমি দেখলাম যে প্রচুর আমার শুভানুধ্যায়ীরা আমার অনুষ্ঠান শুনে, যারা ভদ্রলোক, যারা ভালো মানুষ, এই যে জুয়েল আল মামুন বললেন রাগ করবেন না, করবো না, আমি ক্ষমা প্রার্থী, আমি দুঃখিত। যারা ভালো মানুষ, ভদ্র মানুষ, যারা কথাগুলোকে রিসিভ করতে চান, তারা দেখা যায় কোনো গালিগালাজ করেন না, ভালো কমেন্ট করেন না। না করলে পরবর্তীতে বহু আমার ভাইয়েরা সারা পৃথিবীর থেকে মেসেঞ্জারে লেখেন, আমার ভুল হলে তারা আমাকে পরামর্শ দেন, উপদেশ দেন, আমি রিট্র্যাক্ট করি, ভালো হলে তারা আমাকে উৎসাহিত করেন। কিন্তু বিলিভ মি ব্রাদার, বিশ্বাস করেন খোদার কসম, এই কাজ কইরা ইউ ক্যানট মুভ ফরওয়ার্ড ব্রো, ইউ আর ডিস্ট্রয়িং দ্য ব্লাডি পার্টি। এবং সবচেয়ে বড় কথা, আপনার বাবা মা ভাই বোন সারাদিন যদি আপনারে বলেন বাবা 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 তোমার থেকে ভালো রাজপথ আরেকটাও হয় না, আপনার লেখাপড়াও হবে না, জীবনে কিছুই হবে না। যারা কাছের মানুষ তারা একটু একটু ক্রিটিসিজম করে, ওটা কত খারাপভাবে নিয়েন না। যারা চক্রান্ত করে তারা চুপ করে থাকে, শুধু হাসে, হাত কসলায়, মিঠা মিঠা কথা বলে। তো যাই হোক, আপনাকে আমি কি বলে যে শিক্ষা দিতে যাব না। ধন্যবাদ আপনার কমেন্টগুলোর জন্য, অনেকে অনেক কথা, ভালো কথা মন্দ কথা সবই বলছেন। আমি একেবারে কনস্ট্রাকটিভ যেই বিষয় সেইগুলোতে চলে যেতে চাই। এখানে অনেকে বলছে প্লিজ কুল থাকবে না ভাই, এই যে খুব বেশি তো আমি একটু হয়েছিল, আবার ঠিক হয়ে গেছি। একজন বলছেন আপনার প্রত্যেকটা কথায় যুক্তি আছে, থ্যাংক ইউ। আরেকজন বলছেন যে আপনাকে আমরা ফেসবুকে মেসেজ, প্লিজ ইউ আর মোস্ট ওয়েলকাম, আপনার যেটা বলতে ইচ্ছা করে। একজন জামাত এনসিপি নিয়ে বলেছেন, ইয়েস, আমার যেই টকশোটা নিয়ে সবচেয়ে বেশি গত কয়েকদিন ধরে কথা হচ্ছে, এখানে যেটা হচ্ছে 1 ঘন্টা 2 মিনিটের একটা টকশো, কেউ না শুনেই পুরাটা, প্রথম মানে শারমিন চৌধুরী নিজের কাটতির জন্য, চিপ ভিউয়ারশিপের জন্য, তাকে দোষ দেওয়া যায় না, এটা তো তার বৃত্তি, তিনি সাংবাদিক, গণমাধ্যম কর্মী, তিনি এমনভাবে তার অনুষ্ঠানকে উপস্থাপন করবেন যেটা চটাকদার হবে, তার প্রতি আমার কোনো রাগ নাই। তিনি এমনভাবে কেটে কেটে দিয়েছেন যে আপনাদের পক্ষে, এবং এত রাগ যার ভিতরে, এত তাদের পক্ষে বোঝার শক্তি নেই যে আমি আসলে কি বলতে চেয়েছি, ভিতরে তো কেউ যায় না, এখন তো সবাই শর্টস এবং রিলস দেখে 10 সেকেন্ড 20 সেকেন্ডের। সেই জায়গায় অনেক লোক ভুল বুঝেছেন, সেখানে যে একটু কষ্ট করে আমি এনসিপি জামাত সম্বন্ধে কি বলেছি শুনবেন। এবং বিনীতভাবে বলতে চাই, যদি আপনি এর থেকেও ভালো বলতে পারেন এনসিপি বা জামাতের বিরুদ্ধে,
আপনি আমাকে লিখে দিবেন বা রেকর্ড করে পাঠিয়ে দিবেন, আমি এরপরে আপনাকে সম্পূর্ণ অনুসরণ করে ওই ভাষাতেই বলার চেষ্টা করব। তবে শুধুমাত্র একটা কথা, অসভ্য অশ্রাব্য ভাষায় আমি আপনার কথা অনুসরণ করতে পারবো না। আপনি যত শক্ত কথাই ভদ্রভাবে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে বলেছিলেন, ওরা যদি সংখ্যায় কমও হয় তাদের কথা ন্যায্য হলে আমি মেনে নিব। আমি একেবারেই সেটাতে বিশ্বাস করি। তো আসুন আমরা একটা বার্নিং ইস্যুতে চলে যাই, আমরা খুব তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করে দিব। বাংলাদেশের শিশু দলমত নির্বিশেষে তাদের উপরে নিষ্ঠুরতা চলছে তো চলছেই, এবং বর্তমান সরকারের পক্ষ থেকে আমি কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না যেখানে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মদেরকে সুস্থভাবে আনন্দ শান্তির মধ্য দিয়ে এবং সম্মানের মধ্য দিয়ে বড় হয়ে ওঠার একটা আবহ যে তারা তৈরি করতে চায়, এটা আমার চোখে পরিলক্ষিত হচ্ছে না। একটি ঘটনা আপনাদের দেখাতে চাই, আশা করি এই অনুষ্ঠানের পরে তাদের প্রতি সুবিচার করা হবে এবং যারাই অন্যায় করছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। এই ছেলেটার অপরাধ কি জানেন? তার কাছে একটা কলা কেনার মতো টাকা ছিল না, তাই দোকানদারের অনুমতি ছাড়াই একটা কলা ছিঁড়ে খেয়ে ফেলেছে। তাই ছেলেটার উপরে কিভাবে নির্যাতন করতেছে, পাশে থেকে আরেকজন বলতেছে ছেলেটার হাত ভেঙে দেওয়ার জন্য। মনে হচ্ছে এই ছেলেটা বাংলাদেশ চুরি করে খেয়ে ফেলেছে, অথচ এই বাংলাদেশ থেকে বড় বড় দুর্নীতিবাদ চাঁদাবাদ নেতারা কর্মীরা কোটি কোটি টাকা পাচার করে বিদেশে বাড়ি ঘর বানায় থাকতেছে, ওইখানে কেউ কিছু বলে না। এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা। আমি আপনাদেরকে একটা ছোট বইয়ের কথা বলতে চাই। আপনারা লা মিজারেবল নামে একটা গল্পের কথা শুনেছেন কিনা জানি না। ভিক্টর হুগো নামে একজন কালজয়ী লেখক এই বইটা লিখেছিলেন। এই বইয়ের নায়কের নাম ছিল জা ভালজা। তার একটি বোন ছিল, অনেকগুলো ভাগনা ভাগ্নি ছিল। তারা ফরাসি দেশের প্যারিস নগরীতে দারিদ্র্য বিমোচিত অবস্থায় ছিলেন, তাদের প্রয়োজনীয় আহারের সংস্থানও ছিল না। তাদের বেকারত্ব গুছিয়ে দিয়ে তাদের সংসারে যে পর্যাপ্ত পরিমাণ অর্থ আসবে সেই সুযোগও ছিল না। এমনই একটি শীতার্ত রাতে জা ভালজা যখন দেখলো যে তার ভাগনা ভাগ্নিগুলো ক্ষুধার ব্যথায় তীব্র আর্তনাদে ক্রন্দনরত অবস্থায় আছে, সে তাদের প্রতি অসম্ভব নিজের রক্তের যে ভালোবাসা, সেই ভালোবাসার জায়গা থেকে ভাবলো বেঁচে থাকার জন্যে আইন যদি আমি হাতে তুলেই নেই, আর আমি যদি একটি রুটির দোকানের কাজ ভেঙে এক ফালি রুটি আমার পরিবার, আমার সংসার, আমার বোন, আমার ভাগ্নে ভাগ্নিদের জন্য নিয়ে আসি, আমি কি অপরাধী? সেই জা ভালজা এই গল্পের সূচনা সেখান থেকেই। ওই শীতার্ত রাতে সে এক ফালি রুটি তার অনাহারে থাকা পরিবার, সংসার, তার ভালোবাসার মানুষগুলোর জন্য নিয়ে এসেছিল। কিন্তু সেই সময়ের নিষ্ঠুর যেই প্রজাতন্ত্র, তার রাজতন্ত্র যাই বলুন না কেন, তার অধীনের আইনের শাসনের নামে এই দুঃশাসন, এই অপশাসন, এই অসহায়ত্বের বিচার সে পায়নি, বরঞ্চ সে শাস্তি পেয়েছিল। আজকে এই শিশুটি কি করেছে আমি জানি না। এখানে এই ভিডিওতে এসেছে, সে যদি চুরিও করে থাকে আপনি তারে মারেন কিভাবে? এই শিশুকে চুরি করতে হয় কেন? আমরা একসাথে হয়ে যদি বাংলাদেশের শিশু আগামী প্রজন্মকে বোঝাতে না পারি যে আমরা তাদের ভালোবাসি, এই দেশ তাদের জন্য, এই দেশ তাদেরকে ভালোবাসে, এই সমাজ তাদেরকে ভালোবাসে, এই দেশ তাদের প্রতি দায়বদ্ধ। তাছাড়া আপনি বিএনপি করুন, আওয়ামী লীগ করুন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী, এমপি, সচিব, বিচারক যাই হন না কেন, এই দেশ থাকবে না। এই দেশ আপন গুণে বিকশিত হবে না। এই দেশে সুন্দর কিছু আর খুঁজে পাওয়া যাবে না। সুতরাং একেবারে বিনয়ের জায়গা থেকে, খুব ক্ষুদ্র জায়গা থেকে করজোড়ে সকলের কাছে অনুরোধ করতে চাই, দলীয় রাজনীতির জায়গায় থাকবে, অর্থনীতির জায়গায় থাকবে, কিন্তু মানবিকতার জায়গাটা 1971 সালে যেটার জায়গা পাওয়ার কথা সবচেয়ে উপরে, সেই জায়গাটা আমাদের তৈরি করা বড্ড বেশি প্রয়োজন। আমি প্রায় মানুষকে বলি যে দেখেন, পবিত্র কোরআন, হোলি বাইবেল, বেদ, তওরা, এই সব কিছুই কিন্তু
আল্লাহ ভগবান খোদার সাথে যেমন সম্বন্ধ স্থাপন করার বা তাদের দেওয়ার যেই প্রক্রিয়াগুলো, মানে যেমন 10 কমান্ডমেন্টসে বলা আছে, দাউ শ্যাল নট কভেট দাউ নেইবারস ওয়াইফ, দাউ শ্যাল নট কভেট দাউ নেইবারস প্রপার্টি, দাউ শ্যাল নট লাই, দাউ শ্যাল নট মার্ডার। মোজেসের যে বহন করা, মুসা আলাইহিস সালাম বহন করা যে বার্তা আল্লাহ তাআলার কাছ থেকে, সব কিছুকে যদি আপনারা হিসাবে নেন তাহলে দেখবেন 18 কোটি মানুষের ভিতরে মাত্র 1.5 লক্ষ পুলিশ একটা দেশকে শান্ত রাখে কিভাবে? কারণ মানুষের মাঝে গুনাহ, সোয়াব, পাপ, পুণ্য, দোজক, বেহেশত, স্বর্গ, নরক, ভালো হওয়া, খারাপ হওয়া, উপকার করা, অপকার করা, এই সকল বিচার ধর্মীয় অনুশাসনের মধ্যে দিয়ে আসে। যেটুকু কমতি থাকে যার জন্য সমাজে অন্যায়, অনাচার, অপরাধ দেখা যায়, ওইটুকু জায়গাকে মনুষ্যভাবে ব্যবস্থাপনায় বা নিবৃত বা নিয়ন্ত্রণ করার জন্য বা রোধ করার জন্য মডার্ন যুগের একটা কনসেপ্টের নাম হচ্ছে পুলিশ। পিতে পোলাইট, ওতে ওবিডিয়েন্ট, এলে লয়াল, আইয়ে ইন্টেলিজেন্ট, সিতে কনফিডেন্ট, ইতে এফিশিয়েন্ট। পুলিশ is used. Policing is necessary in society. আমি খুব গর্বের সাথে, আনন্দের সাথে আজকের এই অনুষ্ঠানে এই সোশ্যাল মিডিয়ায় ঘটে যাওয়া একটি পুলিশের সাহসিকতার ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে চাই। এরপরে আমার একটা মেসেজ আছে, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ। Bravo, bravo, bravo. We salute you, honorable officer. আপনি কিশোর গ্যাংয়ের দুজনকে মোটরসাইকেলে যাওয়ার সময় সাহসিকতার সাথে একটা থাবা দিয়ে ধরে ফেলেছেন। একেবারে সিনেমার স্টাইল, বলিউড স্টাইল বলেন, হলিউড স্টাইল বলেন, খুব সিনেম্যাটিক স্টাইলে কাজটা করেছেন। আল্লাহর কাছে দোয়া করি বাংলাদেশের সকল পুলিশ বাংলাদেশের নাগরিকদের সুরক্ষার জন্য এভাবেই তাদের থাবা দিয়ে ঝাঁপিয়ে পড়বে ক্ষিপ্রতার সাথে এবং বাংলার মানুষকে নিরাপদ সুরক্ষিত রাখবে। তবে সেটা তখনই হবে যখন 1971 সালের রাজারবাগে যে 2000 পুলিশকে হত্যা করলেন, এই 2024 সালের 5ই আগস্টের অভ্যুত্থান চলাকালীন সময়ে পুলিশকে যে আপনারা হত্যা করলেন, ওই বিচারগুলো যখন হবে। তাছাড়া পুলিশের মোরাল, পুলিশের নৈতিকতা, পুলিশের সাহসিকতা 100% রিস্টোর করা যাবে না। জনাব সালাউদ্দিন, আপনি বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি নিশ্চয়ই আওয়ামী লীগ করেন না, আপনি বিএনপি করেন, বিএনপির স্বার্থই দেখবেন। কিন্তু বিশ্বাস করতে চাই যে আওয়ামী লীগ, বিএনপির মতো দুটি বৃহৎ দল বাংলাদেশের মানুষের স্বার্থ দেখে। বাংলাদেশের মানুষের স্বার্থ দেখতে গেলে পুলিশের মোরাল, পুলিশের নৈতিকতার জায়গাকে শানিত এবং জোরালো করতে হবে। কে কিভাবে পুলিশকে ব্যবহার করেছে বা কার কি দোষ, সেই বিচারে আজকে না যে পুলিশের উপরে যুগ যুগ ধরে যে অবিচার হয়েছে, সেই অবিচারগুলোর বিচার করার প্রক্রিয়া আপনাকে শুরু করতে হবে। কারণ আমার ভালো না লাগলেও আপনি এখন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এবং একই সাথে এটা বলতে চাই না যে পুলিশ দ্বারা যদি কোনো অন্যায় হয়ে থাকে সেটাও ক্ষমা করে দেওয়ার প্রয়োজন আছে, সেটারও সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচারের প্রয়োজন। সবশেষে আমার প্রাণপ্রিয় পিতৃভূমি মিঠাপুকুরের একটি ন্যাক্কারজনক ঘটনা আপনাদের সাথে তুলব এবং আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। আসুন ক্লিপটা একটু আমরা দেখি। রংপুর মিঠাপুকুরের ঘটনা। মিঠাপুকুরে নিয়োগকৃত উপজেলা নির্বাহী অফিসার, তিনি দুর্নীতিতে একেবারে নিজেকে ভাসিয়ে দিয়ে খুবই অন্যায় একটি কাজ করছেন। এই প্রতিবেদনটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমি আশা করব দলমত নির্বিশেষের ঊর্ধ্বে উঠে গিয়ে বাংলাদেশের প্রশাসন, জনপ্রশাসন থেকে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং স্থানীয় সরকার যার অধীনে উপজেলা পরিষদ, সেই জায়গায়ও তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। মিঠাপুকুরে মহাসড়কের ফুটপাত দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ পারভেজের বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে দেখা যায় মহাসড়কের ফুটপাত সংলগ্ন এলাকায় বড় বড় গাছ কেটে ফুটপাতের একাংশের উপর 26টি আধা পাকা দোকানঘর নির্মাণ করা হচ্ছে। এছাড়া দোকান প্রতি 3 থেকে 4 লক্ষ টাকা দাবি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে ওই ইউনোর বিরুদ্ধে।
দোকানঘরগুলো তৈরি করতে উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আজিজুল ইসলামকে নির্মাণ প্রকল্প কমিটির সভাপতি করা হয়। তবে কমিটির কোনো প্রজ্ঞাপন দেখাতে পারেননি অভিযুক্ত ইউনো। মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা এখন কাজ করব, আর কাজ শেষে, কারণ এখানে প্রচুর ঝামেলা আছে, প্রচুর চাহিদা, কাজ শেষে আবার মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে কিভাবে হবে। এটা আমার কথা শুনে না, ক্যামেরা বন্ধ। গোপন ক্যামেরায় ধারণ করার সময় অভিযুক্ত ইউনো এক পর্যায়ে জানান, ফুটপাত ছেড়ে হলরুমের জায়গায় দোকানপাট নির্মাণ করা হচ্ছে। এটা কোনো স্থায়ী অবকাঠামো নয়, উপজেলা পরিষদের সৌন্দর্য বর্ধনের জন্য এটি নির্মাণ করা হচ্ছে। নিচে হচ্ছে কি শুধু ইটের দেওয়া, এটা যে কোনো সময় আপনি রাস্তা দিলে পড়ে যাবে। আগে 50 জনের 50 রকম করছে, আমরা পরিষদের সৌন্দর্যের স্বার্থে একরকম নির্মাণ ব্যয় সহকারে কিছুতে এক্সট্রা টাকা রাখতে হবে, কারণ সরকারি এই ঘরের একটা সমস্যা হচ্ছে যে মানুষ ভাড়া দেয়। Honorable Upazila Nirbhahi Officer Mr. Parvez, with all due respect, the Upazila Parishad campus is the symbol of magistracy of Bangladesh government. And I am sure you know that since the times of Julius Caesar, magistracy has evolved into something imperative for the well-being of the people of a nation, or for that matter a state and a government. The fact that it exists for a country like Bangladesh, Upazila Parishad represents that. Upazila Parishad is not a place to make markets and shops. It is not to hold commercial activities. It symbolizes something regal. It is the place of magistracy. It is the paradise and heaven of magistracy, which protects the citizen, the subjects of a nation, of a state. So please stop this project and restore the dignity of Upazila Parishad campus. Similarly, I would request the Honorable Secretary of Public Administration, please do take immediate action so that your Upazila Nirbhahi officer cannot go ahead with this absolutely unnecessary, futile project which will actually create more public nuisance. Similarly, with all due respect to the Secretary of Local Government, Engineering, Rural Development, he should also take action so that this construction work of making shops and market in a Upazila Parishad complex is stopped hereby on an immediate basis. আপনারা সকলে ভালো থাকবেন। আমরা সুন্দর শক্তিশালী বাংলাদেশ দেখতে চাই। আমরা বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখে বাংলাদেশ স্বাধীন করেছিলেন সেই বাংলাদেশ দেখতে চাই। এই বাংলাদেশে আমরা জামাতে ইসলামীর উত্থান দেখতে চাই না। সেই বাংলাদেশের স্বাধীনতাকে যদি রক্ষা করতেই হয় তাহলে আমরা চাই বাংলাদেশের জনগণের বৃহৎ যে রাজনৈতিক শক্তিগুলো আওয়ামী লীগ, বিএনপি, তাদের সকলের ভিতরে একটা কমন গ্রাউন্ড, একটা রিকনসিলিয়েশন, একটা ঐক্যের জায়গা তৈরি হতে হবে। ক্ষমতায় কে যাবে আমরা জানি না, কয়জন এমপি কে কয়টা কোথায় পাবে সেটা আমরা জানি না, কিন্তু বাংলাদেশকে আমরা রক্ষা করব একসাথে সেটা আমরা জানি। এবং 1971 সালে যারা 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, 2.5 লক্ষ মা বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছে, তাদেরকে কোনো অবস্থায় বাংলাদেশে আমরা সুউচ্চ অবস্থান গ্রহণ করতে দেব না। তাদেরকে ক্ষমা চেয়েই, ইংরেজিতে বলে মেইন স্ট্রিম, মূল স্রোতধারায় আসতে হবে। আপনারা সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এবং আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত 10টায় আবারও কল রাশেকের 24তম পর্ব দেখার আহ্বান জানিয়ে, নিমন্ত্রণ দিয়ে আমি আপনাদের রাশেক রহমান, বাংলাদেশের রাশেক রহমান বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা বেঁচে ছিলাম, আমরা বেঁচে আছি, আমরা বেঁচে থাকব। কোনদিন এই বাঙালি পৃথিবীর কারো সামনে মাথা নত করে নাই, আজও মাথা নত করব না। আগামী দিনেও আমাদের মাথা উড্ডীন হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমাদের সবার পথ, আমাদের সামনে এগিয়ে যাওয়ার বাহন
নৌকা। আমরা বেঁচে ছিলাম, আমরা বেঁচে আছি, আমরা বেঁচে থাকবো। কোনদিন এই বাঙালি পৃথিবীর কারো সামনে মাথা নত করে নাই, আজও মাথা নত করব না। আগামী দিনেও আমাদের মাথা উড্ডীন হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমাদের সবার পথ, আমাদের সামনে এগিয়ে যাওয়ার বাহন নৌকা।